হ্যালো এলইউ অ্যাডমিশন পরীক্ষার্থী, তোমাদের 31 তারিখ পরীক্ষা। তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন আছে? আশা করা যায় সবাই ভালো আছে। তো আজকে প্রশ্নের একটু ধারাটাকে আমি আজকে একটু বলবো, একটু প্রশ্নের ধারাটা সুন্দরভাবে আপনারা সবাই শুনবেন এবং ভালোভাবে বুঝবেন। তো যেভাবে প্রশ্নগুলো আসবে এবং যেগুলো সবচাইতে মোস্ট সবচাইতে ভাইরাল টপিক, যেগুলো থেকে প্রশ্ন না করাই নাই, এবং এই টপিকগুলো থেকে প্রশ্ন বারবার আসে এবং তোমাদের জন্য এবছর প্রথম এবং এই প্রশ্নগুলোই জব পরীক্ষায় আসবে এবং এই টাইপের প্রশ্নগুলো হবে। তো যে সকলের জন্য বাংলা আছে, ইংলিশ আছে এবং জিকে। তো বাংলার যে টপিক থেকে প্রশ্নগুলো করা হবে সেই টপিকগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকরণ। তো ব্যাকরণ অংশে আমরা সবাই যে আমার ইন্টারমিডিয়েটের যে বইটা ছিল সেই বইটা থেকে বেশি প্রশ্ন করা হবে। তো ব্যাকরণের যে কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো থেকে বলবো। তো ভাষা আমাদের ভাষা সম্পর্কে ভালোভাবে জানতে হবে যে আঞ্চলিক ভাষা রয়েছে, বিভিন্ন ভাষা রয়েছে, আমাদের দেশীয় ভাষা রয়েছে, বাহিরের যেগুলো বিদেশি ভাষা রয়েছে সেই ভাষাগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এইখান থেকে টপিক যে কোনো একটা প্রশ্ন আসবেই, সেই ভাষাটা ক্লিয়ার করবো। দেশি ভাষা যেগুলো সেগুলো মনে রাখবো, যেগুলো আমরা সবসময় সচরাচর ব্যবহার করি সেগুলো হচ্ছে দেশি ভাষা। আর বিদেশি ভাষাগুলো ক্লিয়ার করতে হবে। তার মধ্যে ইংলিশ ভাষাগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইংলিশ ভাষার মধ্যে যেমন বাংলাতে রেখে দেবে যে চেয়ার, এটা কোন ভাষা? বলা হবে যে চেয়ার কোন ভাষা? এই চেয়ারকে আমরা যদি লিখি ইংলিশে CAR, তো এটাও চেয়ার, এটাও চেয়ার। এই টাইপের কোনো ভাষা পাওয়া যায় সবে সেটা হবে কি ইংলিশ ভাষা, অর্থাৎ এটা বিদেশি ভাষা। বিদেশি ভাষার একটা অংশ হচ্ছে ইংলিশ ভাষা। তো এখান থেকে এই টাইপের টেবিল প্রশ্ন করা হবে, হেডমাস্টার প্রশ্ন করা হবে, এইগুলো হচ্ছে সবগুলো ইংলিশ ভাষা। তো দেশি ভাষা কোনগুলো? যেগুলো হচ্ছে আমাদের যথারীতি মানে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে দেশি ভাষা। দেশি ভাষার মধ্যে যেমন ডাব একটি দেশি ভাষা, খোকা এগুলো হচ্ছে দেশি ভাষা, কাজল এগুলো হচ্ছে দেশি ভাষা। এগুলোকে সবগুলো কি বলা হয়? দেশি ভাষা। কিছু ভাষা রয়েছে যেমন হচ্ছে পর্তুগিজ ভাষা, ওলন্দাজ ভাষা, তারপরে ফরাসি ভাষা, ফার্সি ভাষা। এই ভাষাগুলো ভালোভাবে জানতে হবে। এগুলো ভালো করে পড়াশোনা করে তারপরে পরীক্ষার প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাবে। এই ভাষার পরে আরও জানতে হবে যে সন্ধি, ধ্বনি এগুলো থেকে প্রশ্ন হতে পারে। তারপরে আরও ভালো আলোচ্য বিষয় যেগুলো রয়েছে, ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট। তত্ত্ব, বিভিন্ন তত্ত্ব রয়েছে যেমন শব্দতত্ত্ব, শব্দতত্ত্বের আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এখান থেকে প্রশ্ন করা হয়। রূপ করে শব্দতত্ত্ব হিসেবে দেওয়া হবে, কিন্তু রূপতত্ত্ব দেওয়া হয়, অথবা রূপতত্ত্ব দেওয়া হয়েছে শব্দতত্ত্ব দেওয়া হয়। কনফিউশন হয়ে উত্তর করা যাবে। শব্দতত্ত্ব যেটা, রূপতত্ত্ব সেইটা। বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব এগুলো রয়েছে। বাক্যতত্ত্ব যেগুলো একটা শব্দ, যেমন হচ্ছে রহিম স্কুলে যায়, তো এখানে রহিম স্কুলে যায় একটা পুরোটাই বাক্য, এটা হচ্ছে বাক্যতত্ত্বের অংশ। যদি শুধু রহিমকে বলা হতো তাহলে এটা শব্দতত্ত্ব, অর্থাৎ একটা করে শব্দ দিয়ে বিষয়টা বোঝানো হয়েছে শব্দতত্ত্ব। আর এখান থেকে রয়েছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব মনে রাখার একটা নিয়ম যে লাস্ট মানে প্রত্যেকটা শব্দের শেষে অর্থ বোঝাবে। যেমন বাগার্থ, এগুলো অর্থাৎ হচ্ছে যে সবার শেষে কি বোঝাবে? অর্থ বোঝাবে। এগুলো তোমার ব্যাকরণের আলোচ্য বিষয় ছিল। আর রয়েছে কারক, সমাস, এগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কারক থেকে একটা, সমাস থেকে একটা, দুটা কিছু থাকবে। তো প্রথমে কারক সম্পর্কে। কারক শব্দের যদি আমরা ভাঙানো হয় তাহলে এটা কারক শব্দটা হবে ক্রি যোগ নক, অর্থাৎ কারক ক্রি যোগ নক।
এটা পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। এটা সন্ধিতে আলোচনা করা হয়, কারক শব্দের সন্ধি বিচ্ছেদ করা, তখন হবে কি ক্রিজ ন। তো কারকের কয়টা অংশ, কারক কয়টি, কয় প্রকার? কারক হচ্ছে 6। আর এখন প্রথমে কর্তৃকারক, কর্তৃকারক। 2 কর্মকারক। 3 করণকারক। 4 সম্প্রদানকারক। 5 অপাদানকারক। 6 অধিকরণকারক। এই 6টা জানতে হবে: কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান আর অধিকরণ। এই 6টা কারক সম্পর্কে আমাদের জানতে হবে। তো মনে রাখার নিয়ম বলে দেব, যেগুলো শ্রেণীতে মানে কাজে লাগবে। কর্তৃকারক, কর্তৃ, এই কর্তৃ মানে কি? কর্তৃ মানে বোঝানো হয় কর্তাকে। কি বোঝানো হয়? কর্তাকে। যেমন যদি বলা হয় যে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে কিসে? বুলবুলিতে। তো বুলবুলি নিজে ধান খেয়েছে, আর বুলবুলি নিজে ধান খেয়ে খাজনা দেবে। তো বুলবুলি নিজেকে মানে ওই বিষয়টাকে বুলবুলিকে প্রাধান্য করে বলা হয়েছে, অর্থাৎ কর্তা বুলবুলি। তাহলে এটা হবে কি কারক? কর্তৃকারক। যেমন বাঘে মহিষে জল খায়, আর রাজা লড়াই, আর হচ্ছে অনুভাবে প্রাণ বন্ধ। অর্থাৎ যদি কর্তাকে বোঝানো হয় সেটা হবে কি কারক? কর্তৃকারক। কর্মকারক, কর্মকারক বলতে কি বোঝানো হয়? কর্তৃ যে কাজটা করবে এবং যাকে নিয়ে কেন্দ্র করে করবে সেটাকে বলা হয় কর্মকারক। অর্থাৎ মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা একটা শিশু, মা নিজে কাজ করতেছে, তাহলে এটা কি কারক হবে? কর্তৃকারক। আর শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা কার মাধ্যমে কর্ম করতেছেন? শিশুর মাধ্যমে, তাহলে কর্মকারক কোনটা হবে? শিশু। তাহলে মা নিজে কি হবে? কর্তৃকারক, আর শিশু হবে কর্মকারক। করণকারক, করণকারক মানে কি? করণ অর্থ যন্ত্র অথবা সহায়ক অথবা উপায়। অর্থাৎ করণকারক কখন হবে? যদি যন্ত্র, সহায়ক, উপায় এই 3টা বোঝানো হয়, তখন সেটা হবে কি কারক? করণকারক। অর্থাৎ এ কলমে ভালো লিখে না। কি বললাম? এ কলমে ভালো লিখে না, কলমের নিচে দাগ। এটা কি যন্ত্র অথবা সহায়ক অথবা উপায়? তাহলে এটা কি কারক হবে? করণকারক। সম্প্রদান কথার অর্থ হচ্ছে সত্য ত্যাগ করে দান। তাহলে সম্প্রদান কথার অর্থ কি? সত্য রাখা যাবে না, সত্য থাকবে না। তাহলে আমি বললাম যে কন্যাকে সৎ পাত্রে দান করো। অর্থাৎ কি বললাম? কন্যাকে সৎ পাত্রে দান করো, অর্থাৎ কন্যাকে একটা ভালো পাত্রে কি করতে বলেছে? দান করতে বলা আছে। এখানে কোনো সত্য আছে যে কন্যাকে দিলাম, দিয়ে আবার কন্যাকে নিয়ে নিব? যেমন হচ্ছে ধূপাকে কাপড় দাও। কি বললাম? ধূপাকে কাপড় দাও। আমরা যদি ধূপাকে, অর্থাৎ যারা কাপড় কাছে তাদের যদি আমরা দিই, তাহলে অবশ্যই তো কাপড়টা নেব। সেই জন্য ওখানে কি আমাদের সত্য আছে? না। এদের কন্যাকে সৎ পাত্রে দান করো। অথবা ভিখারিকে ভিক্ষা দাও, অথবা কি বললাম? ভিখারিকে ভিক্ষা দাও। ভিখারিকে ভিক্ষা দিয়ে আমরা ভিক্ষা নিয়ে নিব? নেওয়া যাবে না। এই জন্য বলা হয়েছে যে সম্প্রদান কারক অর্থ সত্য ত্যাগ করে দান, যেটা দিয়ে দেবে সেটা নেওয়া যাবে না। অপদান শব্দের অর্থ ভয়, ভীতি উৎপন্ন অথবা এইসব ভয়, ভীতি, বিরত মানে কোনো কিছু থেকে বিরত থাকা, এইসব বোঝানো হয় অপদান কারক। আমি বাক্যে ভয় পাই অথবা অন্ধকারে ভয় পাই, তাহলে এই
বাক্যটাতে কি রয়েছে, ভয় পায়, এই অর্থাৎ ভয় ভীতি এসব থাকলে কি হবে, অপাদান কারক। যেমন সে একটা প্রশ্ন যেটা খুবই ইম্পর্টেন্ট, তীরে তোল হয়, তীরে তোল আসে, তিলে তোল হয়, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, তিল থেকে তোল মানে অর্থাৎ তেল উৎপন্ন হয়, তাহলে কি বললাম, উৎপন্ন বোঝালে কি হবে, অপদান কারক, তাহলে কি হবে, অপদান কারক। আর এখন যদি বলা হয় তিলে তোল আসে, আচ্ছা অধিকরণ কথার অর্থ কি, অধিকরণ কথার অর্থ সময়, কি বোঝাবে, সময় বোঝাবে, স্থান বোঝাবে, সময় স্থান এসব যদি বোঝানো হয় সেটা হবে অধিকরণ কারক। যেমন তিলে তোল আসে, আচ্ছা অথবা ব্যাপিয়া, অথবা ব্যাপিয়া মানে ওর ভেতরে রয়েছে, তিলে তোল আছে, তিলের মধ্যে তো তোল আছে, তাহলে এটা কি উৎপন্ন হয়েছিল, হয়নি, তো এটা ওর ভেতরে আসে, সেটা বলতে বোঝানো হবে, সেটা অধিকরণ কারক। যেমন বাবা বাড়িতে আসে, বাবা বাড়িতে আসে, বাবা বাড়ির ভিতরে আসে, এসব কোনো কিছু যদি বলা হয় ব্যাপিয়া কথাবার্তা বলেছে, তাহলে সেটা হবে কি কারক, অধিকরণ কারক। এই হলো কারক থেকে আলোচ্য বিষয়। অথবা আরেকটা অধিকরণ কারকের বিষয়, যে কোনো বিষয়ে, কোনো বিষয়ে পারদর্শী অথবা দুর্বল এসব কোনো কিছু বোঝালে, অথবা দক্ষ এসব বোঝালে কি হয়, অধিকরণ কারক হয়। যেমন রহিম অঙ্কে কাঁচা, রহিম অঙ্কে কাঁচা, ইংলিশে ভালো, এইসব পারদর্শী অথবা দুর্বল এসব বোঝালে কি হবে, অধিকরণ কারক। এই হলো কারক থেকে আলোচ্য বিষয়, এবং কারক থেকে মাস্ট বি একটা প্রশ্ন কমন আসবে। এরপরে ব্যাকরণের আরেকটা অংশ হচ্ছে যে সমাস। সমাস কথার অর্থ 6 মাস, এটা শিখতে লাগে 6 মাস। তো সমাস 6 মাস না, 6 মাস, সমাস আজকে এই কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। সমাস, সমাস হচ্ছে 6 প্রকার, এটাও 6 প্রকার, কিন্তু বর্তমান বইগুলোতে 4 প্রকার লেখা থাকে। বর্তমান বইগুলোতে লেখা থাকে 4 প্রকার। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, দ্বন্দ্ব দ্বিগু। এই দুটার মধ্যে একটু বলি, দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে কি বোঝাবে, দুইটা কর্তা বা দুইটা পদ থাকবে, দুইটারই প্রাধান্য থাকবে। যেমন মা ও বাবা, মা ও বাবা কথার অর্থ কি, মা ও বাবা, চাচা ও চাচি, দাদা ও দাদি, নানা ও নানি, এসব কথা মানে দ্বন্দ্ব কথা হবে, মানে দুইটারই কি হবে, প্রাধান্য থাকবে। দ্বিগু, দ্বিগু কথার অর্থ সংখ্যা, দ্বিগু কথার অর্থ কি, সংখ্যা বোঝাবে। তো এইভাবে তারপরে আছে কর্মধারায় সমাস। কর্মধারায় সমাসের মধ্যে কয়েকটা প্রকারভেদ রয়েছে, তার মধ্যে যে কটা ধরো সে কটা একটু ভালো বলতে। উপমান, দুই হচ্ছে উপমিত, তিন হচ্ছে রূপক, 3 নম্বর কি বললাম, রূপক। উপমান, উপমিত আর রূপক। কর্মধারায় সমাস 3টা উদাহরণ। মধ্যপদলোপী আছে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, এই চিহ্নিত কথাটা বাদ দিলাম, তাহলে এটাকে আমি করে দিলাম সিংহাসন। এটা হচ্ছে আমাদের মধ্য পদলোপীর মধ্যে পড়ে, তার মধ্যে পড়ে মধ্য পদলোপী কর্মধারায় সমাসের মধ্যে পড়ে। উপমান, এটা দ্বারা আমি বলেছিলাম যে কথাটা সত্য বোঝাবে। যেমন কাজল কালো, কাজল কেমন, কাজলের রং কেমন, কাজলের রং কালো, অর্থাৎ কাজল কালো, এটা একটা হতে পারে যে কাজল কালো।
এই টাইপের, যেমন উপমিত একটা বলি যে উপমিত মানে মিথ্যা কথা বলতে হবে, মিথ্যা। চন্দ্রমুখ, চন্দ্রমুখ এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চন্দ্রমুখ, মুখ কখনো কি চন্দ্রের মতো হয়? হয় না, সুতরাং এটা মিথ্যা কথা, তাহলে এটা হবে কি উপমিত। আর উপমান মানে কি বলেছিলাম যে সত্য কথা। রূপক, রূপক কথা দ্বারা একটা দ্বারা বুঝবেন যে রূপ বোঝাবে, কি বোঝাবে সেটা রূপ বোঝাবে। যেমন মন রূপ মাঝি, মন রূপ মাঝি, তাহলে এটা দ্বারা কি হলো মন মাঝি, মন মাঝি। তাহলে এটা কোন সমাস হবে? রূপক কর্মধারায় সমাস। সমাসের আরেকটা জিনিস দেখাবো যে হচ্ছে বহির্ব্রীহি সমাস। বহির্ব্রীহি সমাস, বহির্ব্রীহি বহু, এটা কথা মানে কি বোঝানো হচ্ছে? বহু, বহু মানে কি অনেক, বহু মানে কি অনেক, আর ব্রীহি কথার অর্থ ধান। তাহলে অনেক ধান আসে যার, বহু ব্রীহি হয়। কি বললাম? অনেক ধান আসে যার, তাকে বলা সেটা হয় বহির্ব্রীহি। তাহলে অনেক ধান আসে বলতে বোঝানো হচ্ছে যে বহির্ব্রীহি। তাহলে কথা অনেক আর ধান দুইটা এক কথা, কিন্তু বোঝানো হচ্ছে কি আরেকটা কথা। এটা বোঝাবে এক কথা, এটা বোঝাবে আরেক কথা, উত্তর হবে অন্য কথা। এটা এক ধরনের, এটা এক ধরনের, উত্তর হবে অন্য ধরনের। এটা একবার যদি বোঝানো হয় তবে সেটা হবে বহির্ব্রীহি। সেরকম একটা উদাহরণ দেখি। উদাহরণ একটা বলি যে দশানন, কি বললাম? দশানন, দশানন, দশানন। আরেকটা বলি যে নীলকণ্ঠ, কি বললাম? দশানন, আর একটা বললাম যে নীলকণ্ঠ। দশানন কথার অর্থ কি? 10 আনন আছে যার। আনন আছে যার। আনন কথার অর্থ, আনন কথার অর্থ কি? আনন কথা মানে মাথা, মাথা বা মস্তক, অর্থাৎ 10 মাথা আছে যার। আচ্ছা 10 মাথা আছে কার? নাম শোনা হয়েছে তো, রাবণ। রাবণের কয় মাথা? 10 মাথা। তাহলে দশানন মানে কাকে বোঝানো হচ্ছে? রাবণকে। 10 মাথা আছে যার, সেটা কাকে বোঝানো হয়? রাবণকে। তাহলে কথায় এক, কিন্তু উত্তরটা হচ্ছে কি ভিন্ন। তাহলে এটা কোন সমাস হবে? বহির্ব্রীহি সমাস। কোন সমাস? বহির্ব্রীহি সমাস। সেরকম ভাবে নীলকণ্ঠ, নীল মানে নীল রং, আর কণ্ঠ মানে কি? গলা। তাহলে নীলকণ্ঠ যার। আমাদের নীলকণ্ঠ হয়? হয় না তো। নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ দ্বারা বোঝানো হয় যে একটা দেবতার কথা, সে একটা দেবতার কথা বোঝানো হয়। নীলকণ্ঠ দ্বারা বোঝানো হয় শিবকে। কাকে বোঝানো হয়? শিবকে, অর্থাৎ মহাদেবকে। তাহলে বলা হলো নীলকণ্ঠ যার, উত্তর হলো কি? অন্য। তাহলে সেটা কোন সমাস হবে? বহির্ব্রীহি সমাস। এগুলো আমাদের বহির্ব্রীহি সমাসে। আমাদের হচ্ছে ব্যাকরণের আরো কিছু অংশ আসছে, জানতে হবে। ব্যাকরণের পরে আসবে তোমাদের কবি থেকে, কবিদের নাম, ছদ্মনামটা বেশি ইম্পর্টেন্ট। তো কয়েকটা ছদ্মনাম বলে, এই ছদ্মনামগুলো খুবই ইম্পর্টেন্ট আসবে। রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। এই দুটো আমার, একটা হচ্ছে বিশ্বকবি, একটা হচ্ছে জাতীয় কবি। বিশ্বকবি আর একটা জাতীয় কবি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? আর কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিং, ভানু সিং।
সিংহ বা বানু সিংহ, ভানু সিংহ। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি? কাজী নজরুল ইসলামের ছদ্মনাম বলা হয় বিদ্রোহ কবি, বিদ্রোহ কবি অথবা ধূমকেতু, অথবা কি বললাম ধূমকেতু। সে কিছু কিছু পত্রিকা ধূমকেতু নাম দিয়ে তার প্রবন্ধগুলো পাবলিশ করেছিল। এরপরে আমাদের জানতে হবে যে প্রমোদ চৌধুরী, প্রমোদ চৌধুরী, প্রথম চৌধুরী না, প্রমোদ চৌধুরী, এর ছদ্মনাম হচ্ছে বনফুল, বনফুল। এইভাবে তোমাদের আরো আছে কবি যাদের ছদ্মনামগুলো জানতে হবে, এই বিষয়গুলো ভালো করে পড়বা, পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে যাবা। প্রমোদ চৌধুরী, বনফুল। এরপরে হচ্ছে এদের কাব্য, প্রবন্ধ, নাটক, কাব্য, প্রবন্ধ, নাটক, কাব্য, প্রবন্ধ, নাটক, এইভাবে সবগুলো পড়বে। জাতীয় কবি আর বিদ্রোহ কবি এগুলো ভালো করে পড়ে যাবে। এরপর ইংলিশ, ইংলিশ কোনগুলো জানতে হবে। ইংলিশ, ইংলিশের মধ্যে গ্রামার, গ্রামার থেকে কিছু কিছু জানতে হবে যেগুলো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব খুবই ইম্পর্টেন্ট একটা অংশ। রাইট ফর্ম অফ ভার্ব, তো রাইট ফর্ম অফ ভার্ব থেকে কয়েকটা রুল শিখাবো, এই রুলগুলো সুন্দর করে দেখে যাবেন এবং বই থেকে বিস্তারিত পড়বে। প্রথম নিয়ম, হি রিড এ বুক, কি বললাম? হি রিড এ বুক। হি রিড এ বুক, হি রিড এ বুক অ্যাগো। অ্যাগো মানে কি বোঝানো হয়? কোনো কিছু ঘটনা ঘটে গিয়েছে। হি রিড এ বুক, সে বই পড়ছে, হি রিড এ বুক অ্যাগো, কিছু সময় আগে বই পড়েছে। এটা এবার কোনো কথা? এটা হচ্ছে বর্তমান, অর্থাৎ এটা কি বোঝানো হচ্ছে? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স বোঝালে কি হবে? ভার্বের কি হবে? ভি ওয়ান বলবে, ভার্বের কি হবে? ভি ওয়ান। আর যদি পাস্ট ফর্ম বোঝানো হয় তাহলে ভার্বের কি কোন ফর্ম হবে? ভি টু হবে। তো এখানে হি রিড এ, হি রিড এ বুক, কিন্তু এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য এখানে একটা এস হবে। তাহলে কি হবে? হি রিডস এ বুক। হি রিড এ বুক অ্যাগো, এটা অতীতের কথা, অর্থাৎ পাস্ট। তাহলে কি হবে? এটা পাস্ট ফর্ম হবে। হি রিড এ বুক। এখন কথা, অনেকে পড়েছে যে পাস্ট ফর্মে ইডি যুক্ত হয়। কিছু কিছু মেইন ভার্ব আছে যেগুলোর সাথে ইডি বসে না। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম রিড, পাস্ট ফর্ম রিড, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রিড, অর্থাৎ রিড রিড রিড। মানে এটা হচ্ছে দুইটা সবচেয়ে সহজ নিয়ম। তারপরে আরো কিছু নিয়ম আছে। আফটার বসলে কি হয়, বিফোর বসলে কি হয়, রিসেন্টলি বসলে কি হয়, ইট বসলে কি হয়, রেগুলারলি বসলে কি হয়, এসবগুলো জানতে হবে। তো আফটার আর বিফোর, আফটার আর বিফোর। আফটার প্রথমে কি হবে, পরে কি হবে, বিফোরের পূর্বে কি হবে, পরে কি হবে। আফটার যদি কখনো খুঁজে পাও, তার আফটারের পর বসবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আর আফটারের আগে বসবে পাস্ট ইনডিফিনিট। তোমাকে যদি কখনো বলা হয় যে প্রথম সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট, পরে আফটার, পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে বিফোর, বিফোরের পরে যদি থাকে পাস্ট ইনডিফিনিট, পূর্বে কি হবে? পাস্ট পাস্ট পারফেক্ট হবে। তাহলে পূর্বে কি হবে? পাস্ট পারফেক্ট। এখানে বলা হলো যে দি ডক্টর কাম আফটার, তারপরে কি হবে? দি পেশেন্ট হ্যাড ডাইড। এটাতে বলা হলো দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর,
ডক্টর আসিবার পূর্বে দি ডক্টর কাম, মানে রোগীটি মারা গিয়েছিল ডক্টর আসিবার পূর্বে, ডাক্তার আসিবার পূর্বে আসার আগে রোগীটি গিয়েছিল মারা গিয়েছিল। আফটারের পর পাস্ট পারফেক্ট, আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট। ওকে, তারপর এইগুলো যে তারপরে একটা আছে সিন্স দিয়ে। কখনো যদি সিন্স কথা থাকে তাহলে এইটা দ্বারা বোঝানো হয় যে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিন্স অথবা ফর, সিন্স অথবা ফর। একটা দ্বারা বোঝানো হয় নির্দিষ্ট সময়, আর একটা দ্বারা বোঝানো হয় অনির্দিষ্ট সময়। সিন্স দ্বারা নির্দিষ্ট সময়, ফর দ্বারা অনির্দিষ্ট সময়। অর্থাৎ সে পুকুরে সাঁতার কাটছিল 10 ঘন্টা যাবত, 10 দিন যাবত, একটা নির্দিষ্ট সময়, একটা অনির্দিষ্ট সময়। অথবা সে জন্মগ্রহণ করেছিল সে 71 সালে, নির্দিষ্ট সময়, আর সে আসতেছে 10 দিন থেকে, এটা অনির্দিষ্ট সময়। এইসব বলা হয় সিন্স আর ফর বসে, এবং সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বিভিন্নভাবে রাইট ফর্ম ভার্ব এবং টেন্সগুলো সুন্দরভাবে করবে। ভয়েস থেকে একটা প্রশ্ন আসার কথা থাকতে পারে, একটা ভয়েস থেকে বলবো। তারপরে ইংলিশের এরপরে সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিমটা ভালোভাবে করবে। সিনোনিম অ্যান্টোনিম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এগুলো করে যাবেন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। তার মধ্যে সবথেকে বেশি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আই always remember you, দিয়ে বলা হয়েছে যে এটাকে ইন্টারোগেটিভ করতে। কি বলা হয়েছে? ইন্টারোগেটিভ করতে, আইএনটি। আমি সর্বদা তোমাকে মনে রাখবো। এই কথার অর্থ কি? আমি তোমাকে সর্বদা মনে রাখবো মানে কি? কথার অর্থ আমি তোমাকে বলবো না। তাহলে কি দেবো? আই অ্যান্সার। অলওয়েজ থাকলে বসে নেভার। আমি কখনোই, রিমেম্বার মানে এর বিপরীত শব্দ ফরগেট। আমি কখনোই ভুলবো না তোমাকে, মানে কি? আমি তোমাকে সারা জীবন মনে রাখবো বা সর্বদা মনে রাখবো। এই টাইপের তোমাকে অ্যাফার্মেটিভ নেগেটিভগুলো ভালো করে করে যেতে হবে, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ করে যেতে হবে, অ্যাফার্মেটিভ টু অবজেক্টিভ করে যেতে হবে। এগুলো পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। সেন্টেন্স, সেন্টেন্স থেকে একটা প্রশ্ন হবে, যে কোনো একটা যে বললো যে এটা কোন সেন্টেন্সের রূপ, ওই সেন্টেন্সটা ভালো করে বলে রাখবো। আর জিকে, জিকে জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান। জিকে থেকে সবচাইতে একটা প্রশ্ন, সবচাইতে আসার মতো প্রশ্ন জনপদ থেকে। জনপদের একটা সুন্দর করে পড়াশোনা করে যাবেন। জনপদ থেকে প্রশ্ন আসার মতো কিছু, যেমন রাজশাহী শহর কোন জনপদের মধ্যে ছিল? সেটা ছিল বরেন্দ্র জনপদের মধ্যে। জনপদের মধ্যে রয়েছে বরেন্দ্র, পৌর, গৌড়, এগুলো জনপদগুলো সুন্দরভাবে করে যাবে। জনপদ থেকে একটা প্রশ্ন আসার মতো জিকে। এরপরে নদ নদী, নদ নদী থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ভারত থেকে কোন নদী এসে আমাদের মেঘনা নদীর সাথে মিশ্রিত হয়েছে? এইসব নদীর বা হচ্ছে মিলনস্থল বা নদ নদীর মিলনস্থলের নাম কি? নদ নদী থেকে একটা প্রশ্ন অবশ্যই আসার মতো প্রশ্ন। তারপরে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আসবে, 100% প্রশ্ন আসবে, এটা যে জুলাই আন্দোলন। জুলাই আন্দোলন, জুলাই আন্দোলন থেকে প্রশ্ন ভালোভাবে করে যাবেন। জুলাই আন্দোলন থেকে প্রশ্ন কনফার্ম আসবে একটা। তাই বলে আবার শুধু করে দেবেন না যে হচ্ছে প্রথম শহীদকে আবু সাইদ, এটা সবাই জানে। তো এই টাইপের না, একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন কিছু রয়েছে। জুলাই আন্দোলন শহীদ কে হন, এইগুলো জুলাই আন্দোলন থেকে ভালোই প্রশ্নগুলো পড়ে যাবেন। আর কিছু হচ্ছে পূর্ব বিষয় নিয়ে বলবো। পূর্ব বিষয় নিয়ে যেমন হচ্ছে প্রথমত আমাদের এটা হচ্ছে যেগুলো বংশের পরম্পরা রয়েছে, যে বংশের পরম্পরা 1204 সালে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় 1204 সালে। তার পূর্বে হিন্দু রাজা, বিভিন্ন বংশের বা সনাতন ধর্মের রাজারা ছিল। 1204 সালের পর থেকে আমাদের সিস্টেম, 1204 থেকে 1947,
তার পূর্বে আমাদের রয়েছে 1757। তার পূর্বে যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু বলি যে বঙ্গোপসাগর দিকে বিভিন্ন বংশধররা ছিল, যেগুলো মুঘল রাজ্য, এই টাইপের রাজ্যগুলো, গুপ্ত রাজ্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এগুলো নাম ছিল। তো পাল বংশ যেগুলো 400 বছর পাল বংশ রাজত্ব করে। পাল বংশের শ্রেষ্ঠ রাজা আর প্রতিষ্ঠা, পাল বংশের প্রতিষ্ঠা গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। এরপর আসে দেবপাল, তারপর আসে রামপাল, তারপর আসে মহিপাল। এভাবে সিরিয়ালে পাল বংশ আসা। পাল বংশের ধ্বংস হয় শেষ রাজা মদন পালের কারণে, অর্থাৎ তার মদনারির কারণে তার পাল বংশ কি হয়, ধ্বংস হয়ে যায়। এই হলো পাল বংশ। পাল বংশের পর আসে সেন বংশ। সেন বংশ রাজত্ব করে। সেন বংশের শ্রেষ্ঠ রাজা সেন। শ্রেষ্ঠ হচ্ছে বিজয়। শ্রেষ্ঠ রাজাকে বিজয় সেন। এরপরে এইভাবে সিরিয়ালে আসে সেন বংশ। সেন বংশের শেষ রাজা ছিল শেষ হিন্দু রাজা হচ্ছে লক্ষণ সেন। লক্ষণ সেনের 2টা ছেলে ছিল, তারা একটু ভয়ভীতির কারণে তারা কয়েকটা রাজ্য দখল করার পরে ভয়ে পালিয়ে যায়। আর এইভাবে সেন বংশের বিলুপ্তি ঘটায়। এবং সেন বংশের পরে আসে 1204 সালে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। মানে লক্ষণ সেনকে পরাজিত করে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় 1204 সালে। এবং সেটা দখল করে নেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, এটা একজনের নাম। তো 1204 সালে লক্ষণ সেনকে পরাজিত করে দখল করে নেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। সে দখল করে নদিয়া। ভারতের নদিয়া। এবং সে ছিল তুর্কি সেনাপতি। এরপরে 1204 সাল থেকে আস্তে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর চলমান থেকে 1757 সালে আমাদের এটা খুবই পরিচিত একটা সময় যে নবাব সিরাজ 1947 সাল, প্রায় 200 বছর, অর্থাৎ 190 বছর আমাদের শাসন করে ইংরেজ শাসন। কত বছর? 200 বছর আমাদের ইংরেজরা শাসন করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত করা হয় এবং বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠা করে এবং আমাদের বাঙালির ওপর থেকে শুরু করে তারা অনেক ধরনের জিনিস লুটপাট করে নিয়ে যায়। 200 বছর বা 190 বছর আমাদের শাসন করে ইংরেজ শাসনেরা, অর্থাৎ ব্রিটিশেরা। তারপরে আসে 1947 সাল। এবং 1947 সালে আমাদের দেশ ভাগ হয়। 1947 সালে কি হয়? দেশ ভাগ। 2টা দেশ হয়। দুইটি দেশ হয়, একটা ভারত আর একটা পাকিস্তান। ভারত আর পাকিস্তান কি হয়? ভারত আর পাকিস্তান নামে 2টি দেশ সৃষ্টি হয়। তখন ভারত আর পাকিস্তানের মধ্যে এরা একদিকে চলে যায়, পাকিস্তানের মধ্যে ঝামেলা। পাকিস্তানের মধ্যে 2টা ছিল, একটা পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান। পূর্ব আর একটা পশ্চিম। পূর্ব আর পশ্চিম। পূর্ব পাকিস্তান বলতে কারো বাংলাদেশ। পূর্ব পাকিস্তান বলতে বোঝানো হয় বাংলাদেশ, অর্থাৎ বাংলা। পশ্চিম পাকিস্তান যেটা পাকিস্তান নামে পরিচিত। তো 1947 পর থেকে শুরু হয়। এবার 1952 সালে আমাদের ভাষা আন্দোলন হয়। 1954 সালে যুক্ত ফ্রন্ট হয়। 1969 সালে গণ অভ্যুত্থান হয় এবং
বঙ্গবন্ধুকে ঘোষিত করা হয়। এইভাবে আপনারা সবাই বই পড়ে যাবেন এবং সুন্দর করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেবেন। সকলকে ধন্যবাদ।